কচুয়ার একজন সাধারণ জনগণ হিসেবে কাউন্সিলর কাছ থেকে আমরা যে তথ্যটা পেয়েছি, সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি ইভিএম নিয়ে আলোচনা করেছেন, আপনি ইভিএম যদি আরো কিছু আলোচনা আপনার থাকে সেই বিষয়টি আপনি এখানে আলোচনা করবেন, এবং আপনার এই মাদক ইফটিজিং নিয়ে আপনার সর্বশেষ এবং বাসা শহীদদের উদ্দেশ্যে আপনার যদি কোনো অনুমতি থাকে সেই বিষয়ে আমরা সর্বশেষ কথা আপনার কাছে শুনতে চাইবো। জি জনাব ইস্তেকাম শরীফ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি অলরেডি কিন্তু ইভিএম নিয়ে আমার কিছু স্পষ্ট কথা বলেছি যে ইভিএম নিয়ে আসলে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ইভিএম নিয়ে কোনো ভীতির কারণ নেই। ইভিএম একটি স্বচ্ছ প্রক্রিয়া এবং ইভিএম একটি আন্তর্জাতিক মানের ভোটিং কাস্টিং সিস্টেম। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। একদম আপনার ইন জেনারেল আমি যেটা বললাম যে শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সবার জন্য এই সিস্টেমটা। আপনাকে আমি প্রথমে একটা এক্সাম্পল দিলাম যে আপনার ফোন চালানোর জন্য কিন্তু আপনার খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। কিছু ডিভাইস আপনি ইউজ করার জন্য আপনার খুব বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে যে আমি প্রথমেই যেটা বলছিলাম যে গণতন্ত্রের উৎসব নির্বাচন, সেই নির্বাচনের একটি নতুন সংযোজন হলো এই ইভিএম সিস্টেম বাংলাদেশে। আমি আশা করছি কচুয়া যারা পৌরসভার ভোটার আছেন তারা এই ইভিএম সিস্টেমটাকে খুবই সুন্দরভাবে দিবেন এবং তাদের যে ভোট আহ, দেওয়ার যে অধিকার সেটা অবশ্যই নিশ্চিত করবেন। আমি অন্য একটু প্রসঙ্গে যেতে চাচ্ছি যে আমাদের এখানে যে সোহাগ ভাই ছিলেন, সোহাগ ভাই বলে গেলেন যে আমরা আসলে হাজীগঞ্জকে এক্সাম্পল হিসেবে নিলাম এবং কিছু স্বপন ভাই কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েছিলেন, সেগুলো শেষ করতে পারিনি। আমি কিন্তু কোথাও একবারও স্বপন ভাইকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য করিনি। হুম। সে করার আপনার মন্তব্য করার সে অধিকার আমরা হাজীগঞ্জকে কচুয়াকে মানুষ ফলো করে। কচুয়াতে কিন্তু দুইটা পৌরসভা এখন, রহিমানগর কিন্তু আমি এই কথাটা হাজীগঞ্জের কথা এই কারণেই বলেছিলাম যে আমি যখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে কথা বলি, হ্যাঁ, এবং বিদেশের কারোর সাথে যখন কথা বলি, আমাদের যারা বন্ধু আছে অথবা সবাই কিন্তু মানে চাঁদপুরের কথা বলে যে হাজীগঞ্জের কথা বলে, হুম, যে হাজীগঞ্জ একটা সুন্দর শহর আছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য এটাই কারণ যে আমার কচুয়ার কথা কেন মানুষ বলে না, মানে সৌন্দর্যের কথা বলে। হাজীগঞ্জে কিন্তু নির্বাচন উপলক্ষে যে রণক্ষেত্র হয়েছে সেটা কি আপনি লক্ষ্য করেছেন? অনেক লক্ষ্য করেছি, এটা অবশ্যই সেটা নেতিবাচক দিক। আমি ডেভেলপমেন্টের কথা বলছি, আমি কোনো সহিংসতার কথা নিয়ে আলোচনা করতেছি না। যেহেতু আমার খুব কাছবর্তী একটা পৌরসভা এত বেশি উন্নয়ন এবং একটা মডেল পৌরসভা হিসেবে, মোটামুটি আইকনিক পৌরসভা হিসেবে মানে সর্বসম্মতিক্রমে সবার মাঝে একটা পরিচিতি পেয়েছে, আমার ফোকাসের জায়গাটা হচ্ছে ওইখানে যে আমার যদিও সোহাগ ভাই বলে গেছেন যে আমাদের পৌরসভার গঠন প্রক্রিয়া এবং একটা ইতিহাস উনি বলছে, আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি, আমি ডেভেলপমেন্ট চাচ্ছি। হ্যাঁ, এটা আমার প্রত্যাশা। এটা কিন্তু আমি জোর করে বলতেছি না এটা উনি করেন নাই, এটা করছে সেটা করছে, আমি এগুলো নিয়ে আমি কথা বলিনি। আপনি জানেন যে স্বপন ভাইয়ের সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক। উনি যখন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছিল প্রথম, তখন থেকে আমি ওনার সাথে একই সাথে কাজ করেছি, ওনার পক্ষেই সমর্থন দিয়ে কাজ করেছি। না না না, নির্বাচন করেনি, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরবর্তীতে উইথড্র করেছিলেন। ঠিক আছে। আপনি, হ্যাঁ, প্রথম যখন শিশির ভাইয়ের সাথে যখন প্রথম ইলেকশন করলো তখন কিন্তু উনি একজন ক্যান্ডিডেট ছিলেন, পরবর্তী ইলেকশন থেকে সরে গিয়ে যুবলীগের আহ্বায়ক হয়েছিলেন, পরবর্তীতে উনি যুবলীগের সভাপতি হয়েছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্বপন ভাইয়ের সাথে আমার কিন্তু খুবই ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, এবং স্বপন ভাইকে আমি যখন মেয়র নির্বাচন হয়েছে তখন ওনার সাথে যখন আমি দেখা করেছি, আমি কিন্তু এই কথাগুলো ওনাকে বলেছি যে ভাই আপনার কাছে কিন্তু আমার অনেক প্রত্যাশা, মানে আপনি এখন ইয়ং মেয়র হয়েছেন, আমরা ইয়ং জেনারেশন, আপনার কাছে কিন্তু প্রত্যাশা বেশি। আমি বলবো না যে উনি উন্নয়ন করেননি, আমি তো বলছি উনি উন্নয়ন করেছে। আমি যেটা চাচ্ছি এটা আমার প্রত্যাশা। হ্যাঁ, এটা আমার ওনাকে চার্জ করা না যে উনি উন্নয়ন করে নাই। আমার প্রত্যাশাটা হচ্ছে ওনার কাছ থেকে আরো বেশি উন্নয়ন আমি চাই। যে উন্নয়ন করেছে সেটা হচ্ছে আরো বেশি উন্নয়ন আমি বেশি চাই। সো এটা নিয়ে আমার ওনার যে কনফিউশন ছিল, আশা করি সেই কনফিউশন দূর হয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে মাদক মুক্ত, তারপরে হচ্ছে সন্ত্রাস মুক্ত, ইফটিজিং, আমি টোটালি এটাকে একটা প্যাকেজ ধরবো। একজন নগর পিতা হিসেবে সকল ওয়ার্ড কমিশনারের সাথে সমন্বয় করবে এবং ফোকাসিং কিছু জায়গা তৈরি করতে হবে। কারণ
কারণটা হচ্ছে কি, আপনি যখন একটা ট্রাম মেয়র ইলেকশন থাকেন, হ্যাঁ, আপনি অনেক সময় দেখা যাচ্ছে এই ধারাবাহিকতা বজায় থাকে না। তারপরেও আপনি যখন একজন মেয়র থাকে, তিনি কিন্তু তার কিছু স্মৃতিচিহ্ন, পদচিহ্ন রেখে যায় যে মানুষ আমাকে এই কারণে হলেও স্মরণ করবে। আপনার ডিউরেশনটা হয়তো বা আপনি এখন পাচ্ছেন 5 থেকে 10 বছর পাচ্ছেন, বাট আমি এটা খুবই ভালো যে একজন মেয়র যদি 10 বছর 15 বছর থাকে তাহলে ডেভেলপমেন্ট সাস্টেন করে ভালো, এবং নতুন যে প্রজেক্ট গুলো উনি নিয়ে আসছেন সেগুলো উনি শেষ করতে পারবেন। তো আমার আমার কথা হচ্ছে যে এই প্যাকেজ গুলোর মধ্যেই কিন্তু আপনার, আমি যেটা বললাম যে মাদক মুক্ত করতে হবে, তারপরে সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, ইফটিজিং মুক্ত পৌরসভা করতে হবে। তো এইগুলা করার জন্য কিন্তু আপনার একটা দক্ষ প্রশাসনিক প্রক্রিয়া তৈরি করতে হবে। এই যে মেয়রের পৌর ভবনটা, সেটারও একটা মানে আমার কাছে মনে হয় যে একটু সংস্করণ করা দরকার। ওখানে যে প্রশাসনিক যে কাঠামো আছে সেটার ভিতরে একজন মেয়রকে কিন্তু আপনি মানে বটগাছ হিসাবে দাঁড় করালে হবে না। আপনার পাশাপাশি অন্যান্য একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আপনার অন্যান্য গাছও লাগবে। আমি এখানে যারা সামাজিকভাবে বিত্তবান আছেন বা সুশীল সমাজের লোকজন আছেন, সবার সাথে সমন্বয় করে একটা মানে আধুনিক পৌরসভা গঠন করবে, আমার প্রত্যাশা এটাই। তো আপনি যেটা বললেন যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ, এগুলা কিন্তু আপনি যখন একটা ম্যানিফেস্টো দিবেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিবেন, তখন কিন্তু আপনার এগুলা মানুষ বুঝতে হবে। এবং আপনি শুধু এগুলো দিলে হবে না, এগুলোর সাথে মানে প্র্যাকটিক্যাল একটা সিনারিও আপনার থাকতে হবে, না হলে কিন্তু মানুষ বিশ্বাস করতে পারবে না। তো আমি আশা করি যে কচুয়ার জনগণ স্বপন রায় কথা বিশ্বাস করবে, এবং তাদের সে আত্মবিশ্বাস আছে। কচুয়ার মানুষ নৌকা প্রতীককে জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমাদের এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ভাই, এবং কচুয়ার যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন সবার পক্ষ থেকে আমার মনে হয় যে এই নৌকার প্রতীকে সবাই ভোট চাচ্ছেন। আশা করি নৌকা বিজয় লাভ করবে। এবং উন্নয়নের ক্ষেত্রে আমি বারবার যেটা বলতেছি যে আমাদের অবকাঠামোগত উন্নয়নটা বেশি দরকার আপাতত। হ্যাঁ, এটার সাথে আপনার পরিবেশগত, আপনার বিনোদন, খেলাধুলা, তারপরে হচ্ছে সৌন্দর্য বর্ধন, এই জিনিসগুলো তো একটা সাপ্লিমেন্টারি ইস্যু। বাট আপনার মেইন যে ইস্যুগুলো সেটা হচ্ছে কি, আপনার এখানে কিছু ডেভেলপমেন্ট দরকার। হ্যাঁ, ডেভেলপমেন্টটা কি, অবকাঠামোগত ডেভেলপমেন্ট আপনার যদি না দাঁড়ায় তাহলে কিন্তু পৌরসভা, আমি ভিতরে ঢুকলে আমার কাছে মনে হয় না যে এটা একটা পৌরসভা। সত্যি কথা, আমি কিন্তু আপনাকে এটা খুব অয়েলিং করার জন্য বলবো যে হ্যাঁ স্বপন ভাই করে ফেলছে সে আমি এই কথা বলবো না। হ্যাঁ, ওনাদের সীমাবদ্ধতা আছে, এটা আমি অ্যাডমিট করি যে ওনার সীমাবদ্ধতা আছে। আমাদের এই সীমাবদ্ধতাকে কাটিয়ে স্থানীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে, উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, সবার সাথে সমন্বয় করে কিভাবে আমাদের এই ফোকাসিংটা এরিয়া, মানে আমাদের পৌরসভাটায় কিন্তু একজন গেস্ট যদি আমি নিয়ে যাই, তখন আমি পৌরসভাতে যখন ঢুকি তখন কেউ মনে করতে চায় না এটা একটা পৌরসভা। আপনি যদি দেখেন আমাদের কালিয়াপাড়া থেকে এই জগৎপুরের এই পাশ দিয়ে যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ভিতরের পাশ দিয়ে কিন্তু এই ডেভেলপমেন্টটা হচ্ছে না। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এখন সব ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন এই কচুয়ার ভিতরের দিকে যাই তখন আমি খুব মানে কষ্ট পাই, ব্যক্তিগতভাবে কষ্ট পাই যে আমার যেই রিমোট এরিয়া আছে সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট গুলো বুঝতেছে না। তো সেক্ষেত্রে আমাদের মানে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমাদের এই নাগরিক যে সুযোগ সুবিধা সেটার ক্ষেত্রে আহ মানে আরবান এরিয়া এবং হচ্ছে যে রিমোট এরিয়া, এই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করে যেখানে ডেভেলপমেন্ট কম হচ্ছে সেই জায়গাতে ফোকাস করতে হবে। এবং ফোকাস করে আমার কথা হচ্ছে যে টোটাল কচুয়া যাতে একটা মডেল উপজেলা হয়, এটার ভিতরে পৌরসভাটাও থাকবে মডেল একটা পৌরসভা। আমাদের এত ধরেন যে হেভিওয়েট মন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি মহোদয় আছে, আমাদের এখানে মোটামুটি সবাই কিন্তু যারা কচুয়ার আগামী দিনে রাজনীতি করবে, যারা আসতেছে সবাই মোটামুটি সুনামধন্য, সব জায়গাতেই তাদের একটা অবস্থান আছে। সেই অবস্থান থেকে সমন্বয় করে আমার মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে অভ্যন্তরীণ যে কোন্দল আছে, অনেক সময় দেখা যায় যে মানে কারো জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ায় অথবা একটা অরাজকতার মধ্যে থাকে। এই জিনিসগুলো পরিহার করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে কিভাবে কচুয়ার উন্নয়ন করা যায় সেই জায়গা থেকে সবার, রাজনৈতিক নেতাদের যেমন একটা দায়বদ্ধতা আছে, সামাজিক যারা ব্যক্তিবর্গ আছে, বিত্তশালী যারা আছে, তাদের প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে। আহমেদ, আপনাকে আমি একটু এবার কিন্তু ওই যে আমাদের অন্তর যে কোন্দল যেটা আপনি বলেছেন, এবার কিন্তু কচুয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে কিন্তু
যত কোন দলেই থাকুক না কেন সবাই কিন্তু একটি প্ল্যাটফর্মে এসেছে, সেটা হচ্ছে যে আমি অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে আমি কচুয়ার পৌরসভার কথা বলিনি। পৌরসভা সবাই কিন্তু অবশ্যই একটি কোনো প্ল্যাটফর্মে অভ্যন্তরীণ এসেছে, কোন, সবাই কিন্তু হ্যাঁ লোকাল অভ্যন্তরীণ কোন্দল নাই, এবং হচ্ছে এখানে সবার সমন্বয় আমি বলতেছি যে বৃহত্তর বৃহত্তর কচুয়ার রাজনীতি। জি জি আমি বলছি যে বৃহত্তর কচুয়ার রাজনীতির কথা, কারণ বৃহত্তর কচুয়ার রাজনীতি যদি আপনার বাকবদল হয় অথবা মানে গতিপথ পরিবর্তন হয়, সেটার কিন্তু একটা প্রভাব পৌরসভাতেও পড়বে। ঠিক আছে, তো আমি সেক্ষেত্রে সেটাই বললাম যে বৃহত্তর কচুয়ার রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে অভ্যন্তরীণ কোন্দল বাদ দিয়ে যারা মানে রাজনীতি করছে সবারই সৌন্দর্যপূর্ণ আচরণ এবং জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ এবং মিশন, সেই ভীষণ মিশন কাজ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা গত 12-13 বছর যে অপূর্ব মানে অভূতপূর্ব যে উন্নয়ন করেছে, বাংলাদেশের যে বড় বড় অবকাঠামো করেছে, সেইগুলার প্রচার প্রচারণা কিন্তু আমাদের সাধারণ জনগণের কাছে করতে হবে। আমাদের এখন একটা সমস্যা হয়ে গেছে কি, আমাদের যে উন্নয়ন গুলো করতেছে এই কথাগুলো মানুষের সাধারণ জনগণকে আমরা বুঝাতে পারি না। তো জি আমাদের ভোটের রাজনীতির পাশাপাশি আমাদের জাতীয় রাজনীতির দিকেও তাকিয়ে হলো, জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে হলে আমাদের এই বিষয়গুলো, এবং একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে আমাদের রাজনৈতিক নেতাদের কারণে জননেত্রী শেখ হাসিনার যাতে কোনোভাবেই বিব্রত না হতে হয়। হ্যাঁ, আমরা এখন কিন্তু যত্রতত্র যাকে পাচ্ছি তাকেই দলে হচ্ছে পোস্ট পজিশন দিয়ে দিচ্ছি, দলের জি মধ্যে বা অভ্যন্তরীণ কোন্দল বাড়াচ্ছি। এরাই কিন্তু বেসিক্যালি আপনি দেখেন, আমরা যখন আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা ছিল, ভাই ছিল, ওনারা অপোজিশন পার্টিতে পলিটিক্স করছে। অপোজিশন পার্টিতে যখন জোট সরকার ছিল তখন আমি মানে সবকিছু কিন্তু দেখছি যে রাজনীতির মানে পালাবদল, আহ রাজনীতির বাক পরিবর্তন সবই দেখেছি। কিন্তু এখন কষ্টের বিষয় হচ্ছে যে যারা মূল আওয়ামী লীগ করে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোল মানে আওয়ামী লীগ যারা, তারা কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও মানে বিমুখ হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে নব্য আওয়ামী লীগ। এই যে বিভিন্ন দল থেকে দলছুট যারা আছে তারা কিন্তু এই আওয়ামী লীগটাকে নষ্ট করতেছে। আওয়ামী লীগ কিন্তু একটা ঐতিহ্যবাহী প্রাচীন একটা সংগঠন, এটার একটা সৌন্দর্য আছে। আমি মনে করি সেই সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের মানে যত্রতত্র তাকে দলের ভিতরে নিজের গ্রুপ বাড়ি করার জন্য যত্রতত্র তাকে দলের ভিতরে ঢুকে তাকে ফ্লোর দেওয়া উচিত না। এরাই কিন্তু বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। আমাদের এদের থেকেও দূরে থাকতে হবে। সর্বোপরি আমার বক্তব্য হচ্ছে আগামীকালকের নির্বাচন একটি সঠিক সুষ্ঠু পরিবেশের নির্বাচন হবে, নিরপেক্ষভাবে নির্বাচন হবে, এবং জনগণের যে তার ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আগামীকালকে নিশ্চিত করবে। আমি আগামীকালকের ভোটের নৌকা মার্কের প্রার্থী জননেতা নাজমুল আলম স্বপনের বিজয়ী জয় কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আপনার হাফেজ। সর্বশেষ আপনার ভাষা শহীদদের প্রতি আপনার শ্রদ্ধা এবং আপনার সর্বশেষ বক্তব্য, যেহেতু এটি ভাষার মাস। জি হ্যাঁ, বাসার বাসার মাস আমার মনে হচ্ছে যে এটার জন্য নতুন একটি মানে আলোচনা হতে পারে। বাসার বিষয়টা এত বেশি বিশদ আলোচনা, সেটা নিয়ে আমার মনে হচ্ছে যে আরো একটা বড় আলোচনা করলে ভালো হয়, কারণ জি এটার বিশাল একটা প্রেক্ষাপট আছে। আমাদের আমাদের যে মূলত যে কিন্তু ভাষার বিষয় নিয়ে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের প্রথম কমপ্লিট হয়েছিল, যে ভাষার বিষয় নিয়ে 1948 সাল 52 সাল থেকে এই জিনিসগুলো আসছিল, এবং 52 সালের আপনার এই কি 21শে ফেব্রুয়ারি সেই আহ, মানে ভাষার শহীদরা তাদের জীবন দিয়েছে এবং এই ভাষা রক্ষা করেছে। তো ভাষার বিষয়ে আমি যেটা বলবো যে আমাদের যুদ্ধটা মানে ভাষার বিরুদ্ধে, ভাষা রাখার যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু আমার মায়ের ভাষা। অনেক সময় আমরা মনে করি যে শুদ্ধ ভাষাটাই আমার হচ্ছে ভাষা, হ্যাঁ মায়ের ভাষা। এটা জি আসলে ঠিক না। আপনি কচুয়ার মানুষ, যা আমাদের কচুয়া বা হাজীগঞ্জ সারাসি এই ভাষার লোক, এই এলাকার মানুষগুলো কিন্তু কচুয়ার একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে। আবার এরা কিন্তু আবার নোয়াখালী ল্যাঙ্গুয়েজে কথা বলে। আবার বরিশালে যারা আছে তারা বরিশালী ল্যাঙ্গুয়েজে কথা বলে। চিটাগাং যারা আছে তারা চিটাগাং ল্যাঙ্গুয়েজ কথা বলে। মায়ের ভাষা কিন্তু ওইটা। আমি মায়ের মুখের, হ্যাঁ আমি মায়ের মুখ থেকে যে ভাষাটা শিখেছি এটাই কিন্তু মায়ের ভাষা। ঠিক জি আছে, জি তা আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি এরকম ভাষা যারা কথা বলে, মানে আমরা সুশীল সমাজের লোকজন তাদেরকে অ্যাভয়েড করি যে এ তো গ্রামের ভাষায় কথা বলে, এ তো কথা বলতে পারে না। আমাদের মূল ফোকাসিং জায়গা ছিল কিন্তু 1952 সালে এটা, যে মায়ের ভাষায় কথা বলবো। হ্যাঁ, মায়ের ভাষা বলতে শুধু বাংলা ভাষা না, মায়ের ভাষা মানে যে ইংরেজিতে কথা বলে ওটা তার মায়ের ভাষা, যে হিন্দি ভাষায় কথা বলে সে তার ওইটা তার মায়ের ভাষা। তো মায়ের ভাষা বাংলা ভাষা, হয়তো বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি,
কিন্তু মায়ের ভাষাটা পৃথিবীর সবার জন্যই সার্বজনীন। সবাই এই মানে তার যে স্বদেশী যে ভাষা আছে সেই ভাষার প্রতি তার শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, এবং এটাই হওয়া উচিত। আমি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং ভাষা শহীদদের প্রতি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রলীগের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে লাইভে সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি আগামী দিনেও আপনাদের সাথে একটি আধুনিক কচুয়া বিনির্মাণে একটি আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক কচুয়া বিনির্মাণ করবো, এই আশা এবং প্রত্যাশাই আমি করছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আপনার এই সুন্দর